আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো প্রথমে আজকে হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলবো। হিসাব বিজ্ঞানের যে ক্লাসগুলো করিয়েছি, আশা করছি ক্লাসগুলো সবারই ভালো লাগবে। তো প্রথম 3টা ক্লাস একতরফা নিয়ে হয়েছে, পরবর্তী 2টা ক্লাস রায়ামিল নিয়ে, আজকেও রায়ামিল নিয়ে ক্লাস করাবো। তো আমি মোটামুটি হিসাব বিজ্ঞান থেকে 20টি ক্লাস করাবো। আর এই 20টি ক্লাস করার পরে তোমরা বুঝতে পারবে তোমাদের গ্রোথটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। আর আশা করছি এই ক্লাসগুলো করার পরে তোমরা সৃজনশীলের 40-এ 40ই পাবা, কোনো মিস হবে না। শুধু সময় মেনটেন করতে হবে, টাইমটা মেনটেন করে 4টা সৃজনশীল তোমাদের দিতে হবে। আমি কোনো একটা ভিডিওতে বলবো যে কিভাবে হিসাব বিজ্ঞানে 4টা সৃজনশীল খুব কম সময়ে তোমরা দিতে পারবে। ওকে, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় আমাদের আগে জানতে হবে মুনাফা জাতীয় আয় কি কি, বা মুনাফা জাতীয়টা আয়টা কি। মুনাফা জাতীয় আয় হচ্ছে যে আয়টা নিয়মিত হয়, যে আয়ের পরিমাণ ছোট, অর্থাৎ যেগুলো নিয়মিত হয় এবং ছোট, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। ওকে, প্রথমে হচ্ছে আমি লিখলাম বিক্রয়। খুব ইম্পর্টেন্ট একটা আয়। বিক্রয়টাকে আমরা প্রধান আয় ধরে থাকি। বিক্রয় পরিবর্তে আরেকটা হয়ে থাকে, সেটা হচ্ছে সেবা আয়। যদি পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হয় তাহলে বিক্রয় হবে, আর যদি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয় তাহলে সেবা আয় হবে। তারপর হচ্ছে শিক্ষানবিশ স্যালামি, ভাতা না, শিক্ষানবিশ স্যালামি। ওকে, এরপরে হচ্ছে উপভাড়া। উপভাড়াটা কি? উপভাড়াটা সাবলেটের মতো, যে তুমি ভাড়া নিয়েছো, তুমি আরেকজনকে ভাড়া দিচ্ছ। শিক্ষানবিশ স্যালামি হচ্ছে কাউকে কাজ করার পাশাপাশি, মানে কাজ করাবা, শিখাবা, তার পাশাপাশি তাকে ছোট্ট একটা কি দিবা, রেভিনিউ দিবা বা স্যালামি দিবা, সেটা হচ্ছে শিক্ষানবিশ স্যালামি। মানে কাজ করানোর পাশাপাশি যে সেক্টরটা বা যে রেভিনিউটা তাকে দিচ্ছ বা যে পেমেন্টটা তাকে দিচ্ছ, সেটা হবে শিক্ষানবিশ স্যালামি। কিন্তু এখানে কোম্পানি সেই স্যালামিটা পায়, এজন্য তার জন্য এটা ইনকাম। তার মানে কোম্পানি কারো পক্ষে বা কেউ কোম্পানির পক্ষে যখন কাজ করে তখন সে শিক্ষানবিশ স্যালামি পায়। এরপর হচ্ছে বাড়ি ভাড়া আয়। বাড়ি ভাড়া আয়, বাড়ি ভাড়া দিলে সেখান থেকে যে আয়টা হবে সেটা হচ্ছে বাড়ি ভাড়া আয়। ওকে, এরপরে হচ্ছে তোমার সকল প্রকার প্রাপ্তি। সকল প্রকার প্রাপ্তি বা প্রাপ্ত বলতে পারো। সকল প্রকার প্রাপ্তি দিয়ে কেমন হয়? প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত সুদ, প্রাপ্ত ভাড়া, অর্থাৎ প্রাপ্ত দিয়ে যা থাকবে তাই তোমার জন্য মুনাফা জাতীয় আয়। এরপর হচ্ছে কমিশন আয়। কমিশন আয়। এরপর হচ্ছে তোমার বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ। এরপর হচ্ছে তোমার উত্তোলনের সুদ। এরপর হচ্ছে তোমার ব্যাংক সুদ। ব্যাংক সুদ। এরপর হচ্ছে কুরিন আদায়। অর্থাৎ এই যে 11টা লিখলাম, এই 11টাই হচ্ছে মুনাফা জাতীয় আয়। বিক্রয় বা সেবা আয়, শিক্ষানবিশ স্যালামি, উপভাড়া, বাড়ি ভাড়া আয়, সকল প্রকার প্রাপ্তি, কমিশন আয়, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক সুদ, কুরিন আদায় বা অনাদায়ী পাওনা আদায়।
এর বাহিরে তেমন কোনো মুনাফা জাতীয় আয় নেই। অর্থাৎ এগুলো ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে। বিনিয়োগের সুদের জায়গায় যেরকম সঞ্চয়পত্রের সুদ থাকতে পারে, প্রদত্ত ঋণের সুদ থাকতে পারে, সেই বিষয়গুলো হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়। অর্থাৎ আমরা আজকে মুনাফা জাতীয় আয়ের যে 11টা সেটা খুব ভালো করে শিখলাম। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় আমরা যখন শিখেছি তখন এই মুনাফা জাতীয় আয়ের মতোই শিখেছি যে এই বিষয়গুলো আয়, এই বিষয়গুলো ব্যয়। যেগুলো আয় সেগুলো মুনাফা জাতীয় আয়, আর যেগুলো ব্যয় সেগুলো মুনাফা জাতীয় ব্যয়। তো এখন তোমাদের নিয়মে মুনাফা জাতীয় ব্যয়টা একটু মানে আলাদা। তো আলাদা বলতে মুনাফা জাতীয় ব্যয় শিখার আগে আমাকে শিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় শিখতে হবে। সো বিক্রিত পণ্যের ব্যয়টা কি? বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা হচ্ছে আমাকে আগে জানতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আগে প্রারম্ভিক মজুদ, এটার সাথে যোগ দিতে হবে নিট ক্রয়, এর সাথে যোগ দিতে হবে প্রত্যক্ষ খরচ, এইখান থেকে বাদ দিতে হবে সমাপনী মজুদ। তার মানে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ দিব, নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ দিব, প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিব। এটাই হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমি কি করব, আলটিমেটলি অন্যান্য খরচ, অন্যান্য খরচগুলো যখন যোগ দিব তখন আমার মুনাফা জাতীয় ব্যয় বের হয়ে যাবে। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলাটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। এর সাথে যখন অন্যান্য খরচগুলো যোগ দিব তখন মুনাফা জাতীয় ব্যয় বের হবে। অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় করতে হলে আমাকে আগে প্রারম্ভিক মজুদ পণ্য বসাতে হবে, পরে নিট ক্রয় লিখতে হবে, পরে প্রত্যক্ষ খরচ লিখতে হবে, আর সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হবে। এরপর এর সাথে ফাইনালি অন্যান্য খরচগুলো যোগ দিতে হবে। এখন আমার কথা হচ্ছে যে এইখানে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে কোনো সমস্যা নেই, সমাপনী মজুদ পণ্য সিঙ্গেল, কোনো সমস্যা নেই। নিট ক্রয় একটু প্রবলেম আছে। সো নিট ক্রয়টা আমরা কিভাবে বের করব? নিট ক্রয়ের জন্য ক্রয় থেকে কি বাদ দিতে হবে? ফেরত। ক্রয় থেকে ফেরত বাদ দিব, তারপর বাদ দিব বার্তা। কি বার্তা? ক্রয় বার্তা। অর্থাৎ ক্রয় থেকে ফেরতটা বাদ দিব, ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ দিব। এই ফেরত কিন্তু ক্রয় ফেরত অথবা বহি ফেরত হতে হবে। আর এটা হচ্ছে ক্রয় বার্তা বা তোমার রেওয়া মিলে যে বার্তাটা দেওয়া থাকবে সেটা ক্রেডিটে থাকবে, রেওয়া মিলে যে ফেরতটা দেওয়া থাকবে সেটা ক্রেডিটে থাকবে। তাহলে নিট ক্রয়টা আমরা এভাবে পাবো, ক্রয় থেকে ফেরত বাদ দিব, ফেরত থেকে যেটা হবে ক্রয় বার্তাটা বাদ দিব। এরপর হচ্ছে প্রত্যক্ষ খরচ, এইটাও আমাকে একটু ভেবে চিন্তা করতে হবে। এখন প্রত্যক্ষ খরচগুলো কি কি? প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে তোমার যেটা বলে আমরা যেটা বলি প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে মজুরি, ঠিক আছে, মজুরি। তারপর হচ্ছে পরিবহন, সেই পরিবহনে আবার যেটা বলা থাকে যে মজুরি পরিবহন, পরিবহনটা ক্রয় পরিবহন হতে পারে বা শুধু পরিবহন হতে পারে। তারপর হচ্ছে জাহাজ ভাড়া হতে পারে। তারপর হচ্ছে আমদানি শুল্ক, এরপরে হচ্ছে তোমার ডক চার্জ। এই হচ্ছে এই পাঁচটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। আরো কিছু আছে কারখানা রিলেটেড, তারপরও এগুলোকে প্রত্যক্ষ খরচ বলা হয়। প্রত্যক্ষ খরচগুলো কি কি? মজুরি, পরিবহন, তারপরে হচ্ছে তোমার জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ। পরিবহন বলতে ক্রয় পরিবহন, নট বিক্রয় পরিবহন।
আমদানি শুল্ক বলতে শুধু শুল্ক বা আমদানি শুল্ক বা আবগারি শুল্ক, নট রপ্তানি শুল্ক, ডক চার্জ, এই পাঁচটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এখন এই বিষয়গুলো বাদে অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়টা ক্রয় থেকে ফেরত তার বাট্টা বাদ দিব, প্রত্যক্ষ খরচ অর্থাৎ হচ্ছে আমদানি শুল্ক, ডক চার্জ, মজুরি, পরিবহন, জাহাজ ভাড়া এগুলো ধরবো, আর সমাপনী মজুত পণ্যটা বাদ দিব। এইটা করার পর অন্যান্য যে খরচগুলো আছে, অন্যান্য খরচগুলো আমাকে যোগ দিতে হবে। এখন অন্যান্য খরচ বিশাল। অন্যান্য খরচগুলো কি কি আছে? এই যে যে বিষয়গুলো অর্থাৎ এই খরচগুলো বাদে, জাহাজ ভাড়া, ঢক চার্জ, আমদানি শুল্ক, পরিবহন, মজুরি এগুলো বাদে, আর এখানে ক্রয়টা বাদে, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য বাদে যে ধরনের খরচ আছে সবগুলো খরচ আনতে হবে। সেই খরচগুলো কি হতে পারে? বেতন হবে, বীমা প্রিমিয়াম হবে, তারপর কুড়িন হবে, অবচয় হবে, অবলোপন হবে, শিক্ষানবিশ ভাতা হবে, তারপর বিদ্যুৎ বিল হবে, ভাড়া ও কর হবে, তারপর মনিহারি হবে, সাধারণ খরচ হবে, তারপরে তোমার আরো আছে বিজ্ঞাপন হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমার অন্যান্য খরচ। এরকম হতে পারে দুর্ঘটনা জনিত তোমার আগুনে বিনষ্ট পণ্য হতে পারে, তারপর হচ্ছে তোমার বিবিধ ক্ষতি হতে পারে, চুরি জনিত ক্ষতি হতে পারে, মূলধনের সুদ হতে পারে, ব্যাংক জমাতিরিক্ত সুদ হতে পারে, ব্যাংক চার্জ হতে পারে, তারপর হচ্ছে ঋণের সুদ হতে পারে, তারপর হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে তোমার কি অন্যান্য খরচ। অর্থাৎ আমরা শিখলাম মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য খরচ, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। নিট ক্রয় থেকে ক্রয় ফেরত বাট্টা বাদ দিতে হবে। আর প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে জাহাজ ভাড়া, ডক চার্জ, আমদানি শুল্ক, পরিবহন, তারপর হচ্ছে মজুরি, আর হচ্ছে পরিবহন ইত্যাদি। আর অন্যান্য খরচগুলো আমি বললাম, যেগুলো আমি বলেছি সেগুলো খাতায় সুন্দর করে লিখে ফেলো। আশা করছি তোমাদের মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তাহলে আমরা কি কি শিখলাম? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, তারপর আমরা শিখলাম এদিক থেকে চলতি সম্পত্তি, চলতি দায়, তারপর আমরা মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় কি শিখলাম? ব্যয় শিখলাম। তারপর আমরা শিখলাম সমন্বিত ক্রয়। তারপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না। তার মানে আমাদের হাতে আর 2-3টা জিনিস আছে, সেগুলো ভালোভাবে বুঝলে আমাদের রাওমিল শেষ। তখন আমরা রাওমিল প্র্যাকটিস করব, আর রাওমিল প্র্যাকটিস করলে ইনশাল্লাহ রাওমিল থেকে কোনো ধরনের প্রবলেম হবে না। তাহলে আজকের ক্লাসে আমরা মুনাফাজিত আয় আর মুনাফাজিত ব্যয়গুলো খুব ভালোভাবে শিখে নিব। সো আজকের ক্লাসটা বড় করব না। সো ভালোভাবে এই জিনিসগুলো তুলে নাও, বুঝে নাও। কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাও, আর তোমার বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। বন্ধুরা দেখুক, উপকৃত হোক। বন্ধুরা উপকৃত হোক, তোমরা উপকৃত হও। তোমরা উপকৃত হলে আমি দোয়া পাবো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।